দেশ জুড়ে যে জ্বালানি সংকট, সেখান থেকে বিদ্যুতের সংকট, আর তার মাঝে আমরা আজকে একটা বড় অভিযান দেখছি, ঘন্টা দুয়েক সময় ধরে চলছে। অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে সেখান থেকে রিকশার ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। পরিস্থিতি এবং আপনার পর্যবেক্ষণ। জি। ধন্যবাদ রাকিব। আমার মনে হয় এই এই যে সামারে বিদ্যুতের যে সংকট, এটি বাংলাদেশে খুব বেশি আনকমন কোনো ব্যাপার না। কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ সংকট কতটুকু এবং বিদ্যুৎ সংকটের ঘাটতি, বিদ্যুৎ সরবরাহের ঘাটতি কতটুকু, এই ফিগারগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে রিক্সা, ঢাকা শহরের কয়েক লাখ রিক্সা এবং দেশের বাইরেও, ঢাকার বাইরেও কয়েক লক্ষ রিক্সা, এই রিক্সাগুলো কতটুকু বিদ্যুৎ নিচ্ছে বৈধভাবে অথবা অবৈধভাবে। সকল রিক্সা যে অবৈধভাবে নিচ্ছে এটি গড়পড়তা আমি কথা বলার জন্য যথেষ্ট তথ্য আমার হাতে নেই, এবং আমার মনে হয় বিদ্যুৎ বিভাগও এই ক্ষেত্রে যথেষ্ট তথ্য এখন পর্যন্ত প্রোভাইড করেনি। সুতরাং তেজগাঁওয়ে এই অভিযানটি খুবই সিগনিফিকেন্ট। বিদ্যুৎ চুরির ঘটনা অথবা সিস্টেম লস ইত্যাদি আমরা শুনতে শুনতে অভ্যস্ত। বিদ্যুৎ বিভাগ এটি কিন্তু জ্বালানি নিরাপত্তার অংশ। সুতরাং শুধুমাত্র কয়েক হাজার রিক্সা অথবা কয়েক লাখ রিক্সা যে শ্রমজীবী মানুষ, তাদের খাতে তো বিদ্যুতের কোনো লাইনও নাই। তারা বিদ্যুতের থেকে কোনো লাইন নিয়ে তাদের যে রিক্সায় যে ইলেকট্রিক্যাল যে ইয়েটা আছে, ব্যাটারিটা আছে, সেখানে বিদ্যুৎ করা, সেটাও তাদের পক্ষে সম্ভব না। তাহলে তারা কাদের মাধ্যমে করছে? কিছু মানুষ যাদেরকে আপনি হয়তো অনেকে দুষ্কৃতিকারী বলছেন, অনেকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলছেন খারাপ লোক। তো খারাপ লোক অথবা এটি কিন্তু আসলে জাজমেন্টাল কথাবার্তা। আমার মনে হয় যে মানুষগুলো অনিয়মতান্ত্রিক কাজ করছে অথবা বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িত, সেখানে বিদ্যুৎ বিভাগের কোনো লোক জড়িত আছে কিনা, জড়িত না থাকলে আমি আপনাকে তিনটা এরিয়া থেকে আপনাকে বলে রাখি। প্রথমত হচ্ছে কোন কোন এলাকায় ঘুরছে, নেপথ্যে কারা কারা জড়িত এবং কতদিন ধরে হচ্ছে। এই তিনটা গুরুত্বপূর্ণ তথ্য যদি প্রশাসনের কাছে থাকে তাহলে জিনিসটা হয় কি করে? দেখুন, বিগত 3 দশকেরও বেশি সময় ধরে ডিরেগুলেশন, বিদ্যুৎ বিভাগকে ডিরেগুলেশনের যে ফলাফল আমরা পেয়েছি সেটি হচ্ছে যে সরকারেরই নিয়ন্ত্রণাধীন কতগুলো কোম্পানি আমরা পেয়েছি, যেখানে আলটিমেটলি সরকারি পিডিবির কর্মকর্তারাই সেই সব কোম্পানিতে গিয়ে কোম্পানিগুলো চালাচ্ছে, এবং একটি পিডিবি থেকে এখন হয়তো 20টি পিডিবি হয়েছে। তো এগুলো অনেক পলিসিগত ম্যাটার আছে। ডিরেগুলেশন মানে সত্যিকার ডিরেগুলেশন করতে হবে। এবং তিতাস গ্যাসে যেমন যখন ডিস্ট্রিবিউশন কোম্পানি করা হলো প্রাইভেট, কিন্তু সেটিও দেখা গেল যে তিতাস ব্যাংকের কর্মচারীরা, তিতাসের কর্মচারীরাই চালাচ্ছে, বিদ্যুতের কর্মচারীরা, বিদ্যুতের কর্মকর্তারাই কোম্পানিগুলোকে গভর্ন করছে। সুতরাং ন্যাশনাল পার্লামেন্টে হোক, যেহেতু আমাদের যে কমিশন আছে, ইন্ডিপেন্ডেন্ট কমিশন আছে, সেই কমিশনের শুনানিও করতে হবে। কারণ এখানে এখন যে ব্যাপারটি সামারে মাত্র 2 থেকে 3 হাজার মেগাওয়াট এখন ঘাটতি আছে সারা দেশে। এখানে রেশনিং করতে হচ্ছে গ্রামে এবং শহরে বিভিন্ন পর্যায়ে। এই ব্যাপারে সরকার কিছু তথ্য পরিবেশন করেছে, কিন্তু এ ব্যাপারে প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে পর্যাপ্ত তথ্য কিন্তু দেওয়া দরকার। গ্যাসের অভাবে বিশেষ করে অবশ্যই ইরানের যে ইয়েটা চলছে, সেখানে গ্যাস সরবরাহ এবং জ্বালানি সরবরাহে একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে, যেটা পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য সকল দেশেই এই সংকটটি এখন কিন্তু হচ্ছে। মানে মহেশখালীর ভাসমান এলএনজি টানেলের সমস্যা না হলে হয়তো এই পরিস্থিতি হতো না। আপনারা কেউ কিছু জানতে চাইবেন? সঠিক না এটিও না। লিটন যেটা বললেন ওই যে ডিরেগুলেশনের কথা, রেগুলেশনের তো সুন্দর সুন্দর মডেল ইংল্যান্ডে ছিল, অস্ট্রেলিয়াতে ছিল। কোম্পানির সংখ্যা যদি আরো বাড়িয়ে দেওয়া হতো এবং তাদেরকে যেভাবে টার্গেট, তাহলে কিন্তু এই ঝামেলাগুলো কিন্তু অনেকটাই ম্যানেজ করা যেত। যে সিস্টেম লসের যে বিষয়টা আসছে সেই জায়গাটাতে, হ্যাঁ, তখন ডিরেগুলেশনের আন্ডারে কিন্তু সেই জিনিসগুলো চিন্তা করা হয় নাই। এখন কিন্তু সময় আসছে আর কি। জি, শামসুল লিটন। আমি রাকিব, আপনি মানে ফজলুল ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমি ওনার যেহেতু সারা দেশে নেটওয়ার্ক আছে, এডুকেশন নেটওয়ার্কটি বলতে গেলে সবচেয়ে বড় নেটওয়ার্কের ভাইস চ্যান্সেলর তিনি। দেখুন, আমি যদি একটা কথা বলি যে এই ইন্টারনেটের যারা ডিস্ট্রিবিউট করে, ছোট ছোট ডিস্ট্রিবিউটার যারা অথবা বড় কোম্পানির হয়ে তারা করে, এবং টেলিভিশনে যে তারা ডিশ সাপ্লাই করতো যেসব কোম্পানি, সেখানে কি আমরা কখনো চুরির কথা শুনেছি? না। সত্যিকার অর্থে যারা অপারেট করবে তাদের কাছে যদি ওনারশিপ থাকবে এবং গভর্নমেন্ট যদি রাইট ওয়েতে গভর্ন করে এবং ট্যাক্সটা ঠিক মতো নেওয়া হয় এবং ডিস্ট্রিবিউশনটা যদি প্রপার হইতে হয়, কিসের সিস্টেম লস? কে কার সিস্টেম লস করে? কে কোথা থেকে চুরি করে? কেউ তো বিদ্যুৎ লাইনে হাত দাঁড়িয়ে সাহস পাবে না। আমার মনে হয় এনাফ ইজ এনাফ। এই সামারে আমরা যদি এই মাত্র
ইয়েতে যদি আজকে এই অবস্থা হয়, আজকে যদি 16,000 16,500 ডিমান্ডের মধ্যে যদি আজকে যদি 8,000 প্রবলেম হতো তাহলে কি অবস্থা হতো? দেখুন আমরা অনেক বড় সংকট থেকে উত্তরণ হয়ে একটা সিস্টেমেটিক একটা রিপাবলিকের মধ্যে প্রবেশ করেছি এবং আগামী 2-3 বছর অনেক বড় বড় ক্রাইসিস মোকাবেলা করতে হবে। সরকারকে এই চিত্রগুলো জনগণের সঙ্গে শেয়ার করতে হবে এবং বিদ্যুৎ খাতে যে বিপুল পরিমাণ চুরি হয়েছে সেই সম্পদগুলোকে ফিরিয়ে এনে এবং তাদের এক্সিস্টেন্স এখনো আছে। যেই 5টি অলিগার কোম্পানির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, সেই 5টি অলিগার কোম্পানির কাছ থেকে অন্তত কম করে হলেও সিস্টেম লসের এবং বিশেষ করে ক্যাপাসিটি বিল্ডিং এর যে অন্তত 1-1.5 লক্ষ কোটি টাকা তাদেরকে এক্সিস্টিং অ্যাসেট থেকে বের করে নেওয়া সম্ভব এবং সেটি খুব দ্রুত করে আগামী 12 মাসের মধ্যে একটা বিশেষ একেবারে রিগোরাস প্ল্যানের মাধ্যমে আগামী সামারে যাতে এই 2-3 হাজার মেগাওয়াটের জন্য অথবা রিকশাওয়ালাদের কথা বলে আমাদের যাতে বড় ধরনের সংকট মোকাবেলা বুঝতে পারছি। চমৎকার পরামর্শ। আমি এটা নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে হয়তো রিপোর্ট হবে এবং আরো কথা হবে। অধ্যাপক আমানুল্লাহ, একটা বিষয়টি জানতে চাই এবং এটা আলাপে আপনিও আছেন, এটা একটা বড় প্রশ্ন। যে হারে আসলে ব্যাটারি চালিত রিক্সা বাড়ছে, কোনো প্রশিক্ষণ ছাড়া সবাই জানে যে কিভাবে এই জিনিসটা চালাতে হয়, তো এটা চালানো শিখলে আমি এখন রাস্তায় নেমে গেলাম। আপনি ফেসবুকে স্ক্রল করলে অজস্র দুর্ঘটনা পাবেন। খুব খুব সাবধানের সাথে একজন চালক তার নিজের ব্যক্তিগত গাড়িটা চালাচ্ছেন কিংবা একজন বাস চালক তিনি চালাচ্ছেন, কিন্তু এই রিক্সা উল্টো পথে এসে যাত্রীকেও বিপদে ফেলছেন, চালককে বিপদে ফেলছেন। মানে আমরা অ্যালাউ করলে কতখানি করব, কিভাবে করব? না, প্রথম কথা হলো যে হাইওয়েতে এই ধরনের স্লো ভেহিকেল অ্যালাউ করার প্রশ্নই আসে না, পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে তার একটা প্রধান কারণ হলো কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা, নসিমন, করিমন আর হলো আপনার এই যে বরবটি, এই জায়গাগুলোতে। এইখানে যে কাজটা আমি যেটা বলছি বারবার, যে পলিসি সাপোর্ট আমাদের চোখের সামনেই কিন্তু হচ্ছে কাজগুলা, আমাদের চোখের সামনে হচ্ছে কাজগুলো এবং আমরা ছেড়ে দিচ্ছি। ঢাকা শহরে দেখবেন আমরা চলছে, ঢাকা শহরের রাজপথে, যে রাজপথে আপনার কোনো ধরনের কোনো গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলার কথা না, আপনার লেন বাই লেনে চলতে পারে কিন্তু আপনার চলার কথা না, কিন্তু সেখানে চলছে। আমরা ব্যবস্থা নিলে তো আন্দোলন শুরু হয়ে যাবে। না, ব্যবস্থা নিলে আন্দোলন শুরু হবে না, এটা ম্যানেজমেন্টের বিষয়। ঢাকা শহরে প্রায় 15 লক্ষ রিক্সা চালক। আমাদের বছর 10 আগে একটা স্টাডি ছিল, সেখানে 3 শিফটে কাজ করে অন অ্যান অ্যাভারেজে 5 লাখ রিক্সা চালক রাস্তায় থাকে, গাড়ি নিয়ে থাকে। তার মান্থলি ইনকাম কত আমাদের জানা আছে, খুব বেশি একটা না, 8-10 হাজার টাকা সব খরচ বাদ দিয়ে তার মান্থলি ইনকাম থাকে। এই লোকগুলো তো ঢাকা শহরে চলে আসছে যে কোনো কারণে, ইনমাইগ্রেশন হয়ে, নদী ভাঙ্গনের কারণে, ভালনারেবিলিটির কারণে তাদেরকে চলে আসছে। তাকে যদি আমি রিহ্যাবিলিটেট করতে পারি, একটা প্ল্যান অফ অ্যাকশন প্ল্যান নিয়ে যদি তাকে আমি আমার লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট, তার আন্ডারে যদি আমি 15 লক্ষ রিক্সা চালককে 2-3 হাজার কোটি টাকা দিয়ে যদি তাকে আমি গ্রামে আবার ফেরত পাঠাতে পারি এন্টারপ্রেনার হিসেবে, তাকে 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে যদি তাকে আবার ফেরত পাঠাতে পারি ব্যবসা করার জন্য, কিছু একটা করতে হবে তাদেরকে। আমি ওভারনাইট যদি তাদেরকে মনে করি যে আমি একদম রিমুভ করে দেবো ঢাকা শহর থেকে, তাকে তো একবার ইনভাইট করে আনা হয়েছে এবং তাকে আমরা এখানে কাজটা করতে দিচ্ছি, এটা একটা বিষয়। আর বিদ্যুতের পরিপ্রেক্ষিতে যে কথাটা আমরা বলতে চাচ্ছি সে কথাটা হলো এটা একটা র্যাকেট, এটা সবাই জানে। কোথায় শুধু কি এখানে হচ্ছে, ইন্ডাস্ট্রিগুলোতে হচ্ছে না, বড় বড় এলাকাগুলোতে হচ্ছে না, দামি দামি সাহেবরা আমরা যে সমস্ত এলাকাতে থাকি আমাদের এখানে কি হচ্ছে না, সব জায়গাতেই হচ্ছে এবং ওরা খুব ভালো করে জানে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এই কথাটা বললেই হবে না যে একটা প্রোগ্রাম করলাম আইওয়াস দিয়ে আর এখন বসিলাতে গিয়ে দেখেন চলছে কাজ, কেরানীগঞ্জে গিয়ে দেখেন কাজ চলছে, টঙ্গীতে, গাজীপুরে। সমস্যাটা তো সেই জায়গাটাতে, যেটা আমাদের লিটন যে কথাটা বললেন যে ডিরেগুলেশনটা আমাদের এখানে ঠিক মতো হয় নাই। ডিরেগুলেশনের মডেলটা আপনি নিউজিল্যান্ডের মডেলটা দেখেন, অস্ট্রেলিয়ার মডেল দেখেন, আপনি ইউকের মডেলটা দেখেন, ডিরেগুলেশনটা কীভাবে করেছে। আমার ভালো লাগে না আপনার কাছ থেকে বিদ্যুৎ নেবো না, আমি রতন ভাইয়ের কাছ থেকে বিদ্যুৎ নেবো। তার কাছ থেকে ভালো লাগে না আমি XYZ অন্য কার কাছ থেকে বিদ্যুৎ, যে আমাকে কম দামে দিবে সে আমাকে এনশিওর করবে, তার সাথে চুক্তি থাকবে যারা প্রোডাকশন করছে তাদের। রাষ্ট্র শুধু পলিসি ম্যানেজ করবে, রাষ্ট্র শুধু মনিটরিং করবে। এই যে কিছুদিন আগে যে বললো না যে এই যে আপনার এই যে পেট্রোল, এই যে জ্বালানি খাত নিয়ে সারা ওয়ার্ল্ডের প্র্যাকটিসটা কি, সকালবেলা আমরা কিনি $1.10, দুপুরবেলা গিয়ে কিনি $1.20, আবার সন্ধ্যার সময় গিয়ে দেখি 95 সেন্ট। আবার এই একটা অন্য এরিয়াতে যান যেটা আপনার এই যে উপকূলীয় অঞ্চল যেখানে ট্রান্সপোর্ট ক্যারিং কস্ট নাই, সেখানে 85 সেন্ট। আবার এর 2 দিন পরে দেখেন $1.50। তার মানে 1 টাকাও কিন্তু সরকারের ভর্তুকিও নাই, কিছুই নাই, কোনো কিছুই নাই। আন্তর্জাতিক বাজারে যে দাম আছে সেই দামের সাথে ওঠানামা করে, তেলের দামও ওঠানামা করবে, মানুষ সেটা মানে নিচ্ছে। এম আই রাইট লিটন, এম আই রাইট? জি জি অবশ্যই।
তাহলে অবশ্যই। তাহলে আচ্ছা, আমার সামনে এই প্র্যাকটিস গুলো আছে, হ্যাঁ। থাকার পরও আমি একটা গ্রুপকে সুবিধা দেওয়ার আমি জন্য আরেকটা ইস্যুতে যাব। অলিগার যাদের এখানে কথা বলা একটা- হয়েছে, হ্যাঁ। যে অলিগার যাদেরকে বলা হয়েছে অলিগার তৈরি করার জন্য পোস্ট কলোনিয়াল এই সোসাইটিতে ক্যাপিটালিজম গণতান্ত্রিক সমাজের পুঁজি বিকাশের এই সময়টাতে ধনী বানাইতে হইব কিছু লোকরে। তো ধনী আর কত বানাবো আমরা? আমাদের ওয়েস্টার্ন মডেল বলি আমরা, এই বলি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, ভারতেও তো ওঠানামা করে, সকালে একদম, বিকালে একদম, দুপুরে একদম। জি, অধ্যাপক কামরুল্লাহ, আমরা আপাতত এই আলাপটাকে শেষ করে আপনি কিছু যুক্ত করবেন, নয়তো আমি অন্য আলাপে যেতে চাই। একটু যেহেতু প্রথম শুরুটাই করছেন, আচ্ছা, তো এখানে ছোট তো করে। কিছু একটা বলা উচিত। জি। আমাদের জেল খাটছি তো জীবনে, তো ওখানে দেখা গেছে মুরগি চুরির বিচার আছে, মানুষ খুনের বিচার নাই। কারণ ওইখানে আসামিরা তো সবাই সমান, ইন জেনারেল খুব কথা বলে। তো আজকে রিক্সা পুলার তাদেরকে বলি না যে এটাকে অবৈধভাবে তাদেরকে সুযোগ দেওয়া উচিত না। 15 লক্ষ মানুষের রিপ্লেসমেন্ট কি, এটা সুস্পষ্ট আপনাকে নীতিমালা এবং তাদেরকে সুযোগ দিতে হবে। না হলে তারা কি বলবে জানা রাস্তা ধারে 2 দিন পরে, কারণ আমরা তো জুলাইতে আমাদের চোখ খুলে দিয়েছে বলতে শিখেছি। আমরা শুনেছিলাম না, ভাত দে নাহলে গণতন্ত্র খাবো, এখন তুই কারেন্ট দে নাহলে তোর গণতন্ত্র খাবো, মানচিত্র খাবো না, এখন গণতন্ত্র। এই কথাগুলো আমাকে বলতে দেওয়ার সুযোগ নিশ্চয়ই। ওই যে আপনাদের যে প্রকৌশলী যে বললেন না দেশে কারেন্ট নেই, এই কথাটার মনে আপনার ট্রল হবে না? যে যার দায়িত্ব থেকে সরকারকে বেকায়দায় ফেলাবার জন্য বা সরকারকে একটা ট্রলের জায়গায় একটা ফার্সিক্যাল একটা টক দিয়ে আপনি কিন্তু আমার সার্বিক জিনিসটাকে আড়াল করতে পারবেন না। ভাই আমার কাম টু দা মানে ট্রুথ, মানে কি আমার বাস্তবতা, আমাকে কথা বলতে হবে। বাস্তবতাকে ফিরে আসতে হবে। এইটা হলো আমার প্রথম পয়েন্ট। এখন বিগত সরকারের সময় কুইক রেন্টাল ক্যাপাসিটি চার্জের নামে যা হয়েছে, যারা লক্ষ হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে তাদেরকে আপনি সস্তায় আপনি বিদ্যুৎ দিয়েছেন, ওইটা একটার আমি সেটা জানি 60টা ওরা এই মানে ওদের ইয়েতে ছিল, এই যে আপনার ইয়ে গ্রুপ ইউনাইটেড গ্রুপকে মেগাওয়াটের আপনার 50 মেগাওয়াটে তাকে দিলেন, এরকম 7টা দিয়েছে। ওইখানে যতগুলো ক্লজ ছিল, যখন 50 মেগাওয়াটের চুক্তি হয়েছে আমি দিতেই পেরেছি 30, বাট ক্লজটা ছিল আমাকে 50 মেগাওয়াটের বিদ্যুৎ না নিলেও আমাকে 50 মেগাওয়াটের বিদ্যুতের সরকারকে এটাকে চার্জ পে করতে হয়েছে। এইভাবে $10 বিলিয়ন বিগত 16 বছরে এইভাবে পাচার হয়েছে। তো আমি যে বলছিলাম মুরগি চুরির ফাঁসি হয়, আর এইসব তো অলিগাররা যেটা বললেন তাদেরকে ফাঁসি হয় না, তাদেরকে এনে আপনি এইভাবে আপনি তাদের বিরুদ্ধে অভিযান হয় না, তাদের জন্য বাংলাদেশ থেকে এই যে আপনারা যে 180 দিনটা ফেলে এলেন, সে 180 দিনে এমন কোনো পূর্বাভাসকে আমরা পাচ্ছি যাতে করে এই ঘটনা ওই আমার তথ্যমন্ত্রী কি বলছে, ধ্বংসস্তূপের জঞ্জাল পরিষ্কার করতে। আমি তো গার্বেজ করে রাখছি পুরো দেশটাকে, পুরো মানে আমার মানে প্রতিটা অর্গানিককে আমি শেষ করে দিয়েছি। আমাকে তো লিটন বলল, আমি যে প্রতিষ্ঠানটা চালাচ্ছি এটা বাংলাদেশের সবথেকে বড় প্রতিষ্ঠান, পাবলিক প্রতিষ্ঠান, প্রায় 2.25 লাখ কর্মকর্তা কর্মচারী, 1 লাখের উপরে শিক্ষক, 40 লাখের উপরে শিক্ষার্থী। ঢোকার পরে দেখি পুরা গার্বেজ, পুরা ধ্বংসস্তূপ। তার থেকে তুলতে এটাকে যে পরিমাণ সময়, এখন মোটামুটি আরও 2-4 বছর লাগবে আপনাকে একটা মোটামুটি জায়গাটাতে যাওয়ার জন্য। এখন 180 দিনের কথা যদি বলেন, লক্ষণটা দেখা যাচ্ছে ভালো। কিভাবে? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর ভিতরে স্টেবিলিটি দেখা যাচ্ছে, মানুষের আস্থা বাড়ছে। গত 1 সপ্তাহে আপনাকে গত কয়েকদিন আগে বলে গেলাম আপনাদের এখানে যে মানুষের ব্যাংকে টাকা জমা দেওয়ার পরিমাণ বাড়ছে। মানুষের আস্থা, ট্রাস্ট যেটা, সেটা তো একদম লস্ট হয়ে গেছিলো যে আমার ব্যাংকে টাকা রাখলে আমি ফেরত পাবো কিনা, সেটা আস্তে আস্তে আবার ডেভেলপ করে যাচ্ছে। রেমিটেন্সটা বাড়ছে এবং আপনার আপনার বিদেশে যাওয়ার যে পরিমাণ, লোকের পরিমাণ, সেটা পরিমাণটা বাড়ছে। সেটা যদি আপনি বলেন 180 দিনের ভিতরে, এটা সরকারের সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের কারণেই কিন্তু হচ্ছে। আর এখন যেটা বললেন এটা কিন্তু ওভারনাইট করে একটা তৈরি করে দেওয়ার মতো কিছু না। এখন এলএনজি 2টা টার্মিনাল মাত্র, হওয়ার কথা ছিল 5-7টা। গত সরকারের সময় আমাদের এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় ক্যান্সেল করা হয়েছে, আমি জানি না লিটন জানেন কিনা, আরও 1-2টা টার্মিনাল হওয়ার কথা ছিল, সেই চুক্তিটা ক্যান্সেল করা হয়েছে। এই ঝামেলাটা এখন বিএনপি সরকারের ঘাড়ের ভিতরে পড়ছে। তারপরেও কত শহর, 2-3 হাজার মেগাওয়াট শহর, গ্রাম দেশের মানুষ সাফার করছে, শহরে হয়তো আমরা একটু কম সাফার করছি। কিন্তু এখন গভর্নমেন্ট যেভাবে আগাচ্ছে, যে বিভিন্ন ধরনের ডিপ্লোমেসি, যে অয়েল ডিপ্লোমেসি, ফুয়েল ডিপ্লোমেসি নিয়ে যেভাবে আগাচ্ছে, আমার মনে হয় না যে নেক্সট ইয়ারে আমরা এই ধরনের সমস্যা আপনি বলছেন যে সকাল যদি সারা দিনের পূর্বাভাস দেয় তাহলে একটা ভালো পূর্বাভাস স্যার একটু অনুমতি নিয়ে বলি স্যার, আমাদের যে সমস্যাটা স্যার লিটন ভাই, আমরা তো সমমনা নাই। এই কারণে আমাদের কথাগুলো কিন্তু অনেকের বলবে যে তোমরা তো এখানে ফ্ল্যাটারিং করতে আসছো। এই সমস্যাটা স্যার যে বললো, আমি অ্যাড্রেস করব কি? আমার চেষ্টাটা
প্রথম দেখেন আপনি এক জায়গায় গর্তে পড়ে আসছেন, প্রথম কি ওইখান থেকে আপনি জাম্প করে ওঠেন? আগে আপনি ওইখান থেকে উঠে এসে আপনি একটা স্ট্যান্ড নিলেন, তো তারপরে আমার স্টেপটা হবে। আমার মনে হয় সমস্যা বলতে থাকলাম, পাশের বাড়িতে ধরুন আগুন লাগলো, পড়লো রে গেল রে, এইটা যদি হাইউতাস করতে থাকেন, এইটা নিয়ে যদি আমরা সমালোচনা করি, কোথা থেকে এইটা হলো, এটা না, ফার্স্ট কাজ কি, এটা আমাকে নিভাতে হবে এবং পরবর্তীতে এটা যেন আরো এক্সটেন্ডেড না হয়, এবং ওই জায়গা থেকে আমি ঘুরে কিভাবে আমি দাঁড়াতে পারবো। তারেক রহমান যেখানে বলেছে যে আমার পরামর্শ, আমার চেয়ে যদি বেটার কেউ যদি আমাকে বুঝাতে পারে বা আরো যদি কোনো এক্সপ্লেনেশন থেকে থাকে ভালো কিছু করার জন্য, যখন ইনভাইট করছে, আমি তো মনে করি যে এই স্যারদের, এই সাংবাদিক লিটন ভাইকে তো আমি চিনি, তো ওনারা আপনাদের মেধাটা শেয়ার করেন, আপনারা ওইভাবে নিজের ডেলিভারি তারেক রহমানকে আপনারা পাশে দাঁড়ান। আমি এইটাই তো আমার গভর্নমেন্ট যেটা করছে যে স্পট মার্কেট থেকে কিনা, গভর্নমেন্ট যে কাজগুলো করছে, আমাদের 3 জন যাচ্ছেন, কাতারে যাচ্ছেন, এবং আপনার বিভিন্ন ধরনের কানেকশনস মিয়ানমার থেকে আনা, মালয়েশিয়া থেকে আনা, এই যে আপনার অন্যান্য অল্টারনেটিভ সোর্স, এই সমস্ত জায়গা থেকে আনা, আমি মনে করি যে রাইট ট্র্যাকে আছেন। কিন্তু আমি এখান থেকে দ্বিতীয় আলাপটা শুরু করতে চাই অধ্যাপক আমানুল্লাহ, এবং সেটা শুরু করতে চাই শামসুল লিটনকে দিয়ে, তারপর ধাপে ধাপে আপনার কাছে আসবো। শামসুল লিটন, আপনি শুনলেন এখানে যারা আলোচনা করছেন, আপনার সহ আলোচক, তারা কিভাবে সংকট সমাধান করা যায় তার জন্য অনেক কিছু আইডিয়া দিলেন, এবং আমি শিওর এরকম অনেক কিছু আইডিয়া আপনার মাঝেও আছে।